জলবায়ু ঋণের বেশিরভাগই অপরিকল্পিত ব্যয়, বাড়ছে মাথাপিছু দেনা। সঠিক ব্যবহারের আশ্বাস পরিবেশ উপদেষ্টার। কয়েক দফা বন্যায় সুনামগঞ্জের পর্যটন শিল্পে ধস, সংকটে স্থানীয় অর্থনীতি। শীত মৌসুমে ঘুরে দাঁড়ানোর আশা। তাজরিন ফ্যাশনের অগ্নি দুর্ঘটনার ভয়াল দিন আজ, এক যুগেও পুনর্বাসিত না হয় আক্ষেপ বহু আহতদের। ভালো কাম করছে, আর আমরা যে বাইসা আছি এরকম দেহটা শেষ আমাদের। তো গার্মেন্টস চালু করলে চালু করুক, নাহলে আমাদের পুনর্বাসন বানায় দেয়। এবং গ্রিপসের শতকে প্রথম ইনিংসে 450 রানের পাহাড় উইন্ডিজদের। 40 রান তুলতেই 2 উইকেট খরচ বাংলাদেশের। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইয়া রাত্রি। জলবায়ু পরিবর্তনের কারণে 2100 সাল নাগাদ বাংলাদেশের 42% ভূমি সাগরে তলিয়ে যাবার কথা উঠে এসেছে অনেক গবেষণায়। ক্ষতি এখন স্পষ্ট দৃশ্যমান উপকূলীয় পটুয়াখালী, ভোলা ও হাতিয়ায়। তার উপরে জলবায়ু তহবিলের অনুদান মাত্র 4.9%, আর বাকিটা ঋণ, যার বেশিরভাগই গত সরকার ব্যয় করেছে অপরিকল্পিতভাবে। তবে জলবায়ু তহবিল ও ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহারের আশ্বাস দিয়েছেন পরিবেশ উপদেষ্টা। আর বিশ্লেষকরা বলছেন অনেক ক্ষেত্রেই মওকুফ করা উচিত জলবায়ু ঋণ। বিস্তারিত শাহাদাত অফরের প্রতিবেদনে। বঙ্গোপসাগরের তীরবর্তী এই এলাকাটি সিডর থেকে শুরু করে ঘূর্ণিঝড় রেমালের একের পর এক প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত। এই সংগ্রামী অঞ্চলের মানুষের একজন দুলালী বেগম, যিনি নদীর গর্ভে হারিয়েছেন বাবার ভিটা। আমার বাবার বাড়ি আপনার 150 থেকে 200 বছর আগের বাড়ি, পুরনো বাড়ি। ওই বাড়িটার নাম আগে জমিদার বাড়ি বলতো। আমি এখন গল্প শুনি, কিন্তু জমিদার বাড়ির তো আমি কিছু দেখতে পাচ্ছি না। ভাঙতেছে এক পর্যায়ে যখন দেখতেছে যা হায় রে হায় সবকিছু নিয়ে যেতেছে, তখন আমার আম্মা ওইখান থেকে বাসায় আসার সাথে সাথে স্টপ করে। পাশের জেলা ভোলায় প্রায় 300 বর্গ কিলোমিটার ভূমি ইতিমধ্যেই পানির গভীরে তলিয়ে গেছে। 2050 সালের মধ্যে সাগরের উচ্চতা 23 সেন্টিমিটার বেড়ে দেশের 18% ভূমি তলিয়ে যাবে। গবেষণা বলছে 2009 সালে মাথাপিছু জলবায়ু ঋণ $2 ছিল, যা 2022 সালে এসে বেড়ে দাঁড়িয়েছে প্রায় $80। ক্ষতিগ্রস্ত যারা, তাদের উপরই বেড়েছে আরও ঋণের বোঝা। জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলার জন্য উন্নত বিশ্ব থেকে যেই সহযোগিতা আসছে, সেই সহযোগিতা মূলত আসছে ঋণ হিসেবে। যেটি অনুদান আসছে তার পরিমাণ খুবই ক্ষুদ্র, যার ফলে বর্তমানে বাংলাদেশের প্রত্যেক মানুষের উপর জলবায়ু ঋণ হয়ে দাঁড়িয়েছে 9,500 টাকা। এই ঋণ কি শুধুই ঋণ হয়ে থাকবে, নাকি কোনোভাবে প্রভাব ফেলবে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে? প্রত্যেক জনের উপর 9,500 টাকা করে ঋণের বোঝা আমরা কিন্তু রয়েছে আমাদের। অথচ কথা ছিল যে এই তহবিলগুলো আসবে বিভিন্ন গ্র্যান্ট থেকে, বিভিন্ন ডোনেট থেকে, পার্টিকুলারলি গ্রিন ক্লাইমেট ফান্ড, যার কথা আমরা বারবার শুনি। গ্রিন ক্লাইমেট ফান্ড কমিট করেছে প্রতি বছর তারা $100 বিলিয়ন দিবে। তারা কিন্তু সেটার 3 থেকে 5% দিতে পারছে না। জলবায়ু ঋণের ফাঁদে পড়ি আমরা, তাহলে কিন্তু আর ঝুঁকি মোকাবেলা দূরের কথা, আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রায় আমাদেরকে বাধার সম্মুখীন হবে। এই ক্ষেত্রে আমাদের দাবি তোলা উচিত সব ধরনের ঋণ মওকুফ করে দেওয়া উচিত। এই ক্ষতিতে যে দেশগুলো ভূমিকা রাখছে, তারা ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আর্থিক অনুদান দেওয়ার কথা থাকলেও তাতে আছে শুভঙ্করের ফাঁকি। গ্রিন ক্লাইমেট ফান্ডের প্রস্তাব যখন পেশ করা হয় আর যতদিনে তারা দেয়, তখন তো দেশের অবস্থাও চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন, জলবায়ু পরিবর্তনে আমরা এই বছর
মে মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আমাদের 5 বার সাইক্লোন, ফ্লাড এগুলো হয়েছে। জলবায়ু সম্পর্কিত বিপর্যয়ের কারণে এদেশের জনগণের বার্ষিক ক্ষতি $3 বিলিয়ন। তবে কেন এই ক্ষতি বহন করবে এদেশের মানুষ যখন সংকট সৃষ্টির জন্য দায়ী অন্য দেশগুলো? 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত জলবায়ু তহবিলের টাকায় 332টি প্রকল্প না হলেও এর সিংহভাগই সড়ক বাতি প্রকল্পে ব্যয় হয়েছে। বিগত সরকার জলবায়ু ঋণের ব্যবহার করেছে যত্রতত্র। এবার যে 7টা প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে তার মধ্যে নর্দমা নেই, তার মধ্যে সোলার আছে, কেমন করে বন্যা খরা সহিষ্ণু চাষাবাদ করা হবে সেটা আছে, ট্যানারি শিল্পের যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা যেখান থেকে জলবায়ুর অন্যতম গ্যাস মিথেন আসছে সেটা নিয়ন্ত্রণের কথা বলা আছে। কাজে এতদিন যা হয়েছে এবার তা হচ্ছে না। বিশ্লেষকদের মতে প্রতি বছর $40 বিলিয়ন প্রয়োজন জলবায়ু পরিবর্তন মোকাবিলায়, কিন্তু $1 বিলিয়ন পাওয়া যাচ্ছে না। এবারের জলবায়ু সম্মেলনে ন্যায্য অনুদানের দাবি জানিয়েছেন বাংলাদেশের প্রতিনিধিরা। শাহাদাত অফ্র, এখন, ঢাকা। কয়েক দফা বন্যার পর শত চেষ্টাতেও শুনশান সুনামগঞ্জের পর্যটন কেন্দ্র। পর্যটন শূন্যতায় 4 শতাধিক বিলাসবহুল হাউসবোট সুরমা নদীর ঘাটে বেকার পড়ে আছে। এতে পর্যটন শিল্পে নেমেছে ধস, বেকার হয়েছে 6 শতাধিক কর্মচারী। তবে শীতের মৌসুমে পর্যটন শিল্পকে জমিয়ে তুলতে নানা রকম ব্যবস্থা করেছেন পর্যটন শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। লিপসান আহমেদের প্রতিবেদনে দেখুন বাকিটা। বর্ষা ও শীত মৌসুমে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক সৌন্দর্যের অপরূপ হয়ে ওঠে। প্রতিবেলাই প্রকৃতি সাজে ভিন্ন ভিন্ন রূপে। ভোরে সূর্যের আভা ছড়াতেই হাওর হয়ে ওঠে পাখির কলকাকলিতে পূর্ণ। আর সূর্য যখন অস্তগামী সে সময় হাওর ঢেকে যায় সোনালী রঙের চাদরে। এর আমেজ নিতেই দূর দূরান্ত থেকে ছুটে আসে পর্যটকরা। 3 দফা বন্যা ও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে পর্যটক খরা শুরু হয় সুনামগঞ্জে। তারপর থেকে এখনও পর্যটক দর্শনার্থী শূন্য টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, লকমাছড়া, যদুকাটা নদী, শিমুল বাগান, নীলঝর্ণা সহ জেলার দর্শনীয় নানা স্থান। বর্তমানে ভরা মৌসুমেও দেখা মিলছে না পর্যটকের। এমন অবস্থায় চাকরি হারিয়েছেন বোটে থাকা প্রায় 6 শতাধিক কর্মচারী। না আসলে বলে বোঝানো মুশকিল। ঠিক আছে, খুবই চমৎকার। মানুষ আসলে এখানে আসার মূল উদ্দেশ্য থাকে হাওর দেখা, হাওরের পাখি, হাওরের মাছ খাওয়া, প্রকৃতির মাঝে আসা। এনাদের যে নৌকাগুলো আছে, নৌকাগুলির যে আপ্যায়ন, ম্যানেজমেন্ট সবকিছু সুন্দর। হোটেল এখানে ভালো নাই, যেটা সবচেয়ে প্রবলেম দেখলাম। আপনাদের থাকার ব্যবস্থাটা খুব খারাপ। এদিকে শীতের মৌসুমকে কেন্দ্র করে জেলার পর্যটন শিল্প চাঙ্গা করতে প্রাণপণ চেষ্টা করছেন পর্যটন ব্যবসায়ীরা। পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন ধরনের আয়োজনের উদ্যোগ নিয়েছেন তারা। 3 বার বন্যা প্লাস হচ্ছে দেশের রাজনৈতিক অস্থিরতা, এইসব কারণে আসলে আমাদের ওভারঅল এইবার সিজনটা আসলে মানে আশানুরূপ যায়নি। বর্ষার হাওরটাকে বেশি পছন্দ করে। এখন হাওরটা যে আসলে শীতকালেও অনেক বেশি সুন্দর বর্ষা থেকে, এটা অনেকেই আসলে জানে না। বেসরকারি বিমান ও পর্যটন শিল্প সচিব বললেন, যেসব স্থানে পর্যটকের আনাগোনা বেশি সেগুলোকে কিভাবে আরও আকর্ষণীয় করা যায় সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। ইন্টারনাল ট্যুরিজমকেও যদি আমরা করি, ব্যাপকভাবে অ্যাট্রাক্ট করি, তাহলে কিন্তু আমাদের এই ডোমেস্টিক ট্যুরিজম সেক্টরটা একটা অনেক বড় একটা সেক্টর হবে, থ্রাস্ট সেক্টর হবে, যেখানে আমাদের ম্যান পাওয়ার ক্রিয়েট হবে, অপরচুনিটি তৈরি হবে। বন্যা ও অস্থিতিশীল পরিবেশের কারণে সুনামগঞ্জের পর্যটন খাতে প্রায় 50 কোটি টাকার ক্ষতি হয়েছে। এখন সুনামগঞ্জ। দেশের পোশাক খাতে অগ্নি দুর্ঘটনার ভয়াল এক স্মৃতির নাম তাজরিন ফ্যাশন। 2012 সালে 24 নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসের কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ হারান 117 জন শ্রমিক, আহত হন 2 শতাধিক। সেদিন বেঁচে ফেরাদের অনেকেই এখনও ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। একযুগেও পুনর্বাসিত না হওয়ায় আক্ষেপ আহতদের। হুমায়ুন কবিরের প্রতিবেদনে দেখুন বাকিটা। 2012 সালের 24 নভেম্বর অন্যান্য দিনের মতো স্বাভাবিক নিয়মে সকালে কাজে যোগ দেন হাজারো শ্রমিক। সন্ধ্যায় হঠাৎই ভবনের 8 তলায় আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। শ্রমিকদের বাঁচার আকুতিতে ভারী হয়ে ওঠে নিশ্চিন্তপুরের আকাশ বাতাস।
প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পড়েন কেউ কেউ, তবে অনেকেই হন পুড়ে অঙ্গার। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় ১১৭ জনে, আহত হন বহু শ্রমিক। সেদিনের কথা মনে হলে আজও শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। কিছু মানুষ লাফায়া পড়ছে, সেরকম হাহাকার। দুর্ঘটনার পর ক্ষতিপূরণের আশায় ছিলেন আহত শ্রমিকরা। ১২ বছরে যাদের অনেকেই মারা গেছেন, কেউ কেউ ফিরে গেছেন গ্রামে। যারা এখনো আশপাশের এলাকায় আছেন তারা চান পুনর্বাসন ও কর্মসংস্থান। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান শ্রমিক নেতারা। যারা মরে গেছে এরা এই ভালো কাম করছে, আর আমরা যে বাইসা আছি। যে অতি দূরত্ব গার্মেন্টস চালু করলে চালু করুক, নাহলে আমাদের বিগত সরকারগুলো কিন্তু শ্রমিকদের চিকিৎসা পুনর্বাসনে যথাযথ ব্যবস্থা নেয়নি। তো এই সরকারের কাছে আমরা একটা আশা করতে চাই যে শ্রমিকদের চিকিৎসা পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করবে এবং দায়ী ব্যক্তি দেলোয়ার সহ যারা দায়ী ব্যক্তি তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের শাস্তি নিশ্চিত করবে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর কোনো কারখানায় না ঘটে। বিগত সরকার আমলে অগ্নি দুর্ঘটনার এক যুগেও ক্ষতিপূরণ ও বিচার না পাওয়ার জন্য সরকারসহ সংশ্লিষ্টদের অবহেলাকে দুষছেন ভুক্তভোগীরা। এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ উদ্যোগ নেয়ার দাবি তাদের। এখন সাভার। গত 4 বছর বন্ধ উত্তরবঙ্গের বৃহৎ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিরাজগঞ্জের জাতীয় জুট মিল। মিলটি বন্ধ থাকায় কর্মহীন হয়েছে কয়েক শ্রমিক কর্মচারী। এছাড়াও দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে মিলের মূল্যবান যন্ত্রাংশ। রাষ্ট্রীয় সম্পদ বাঁচাতে ও মিলটি চালুর দাবি চাকরিচ্যুত মিলের শ্রমিক সহ সর্বস্তরের মানুষ। ইমরান শেখের ক্যামেরায় বিস্তারিত রিফাত রহমানের প্রতিবেদনে। সিরাজগঞ্জের রায়পুরে ১৯৬০ সালে ৭৫ একর জমিতে প্রতিষ্ঠিত হয় নর্দার্ন পিপুল জুট মিল। স্বাধীনতার পর প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করে নাম দেওয়া হয় কওমি জুট মিল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাসে ৫০ থেকে ৬০ টন পাট সংগ্রহ করে বিভিন্ন পাটজাত পণ্য উৎপাদন করা হতো এই মিলে, যা দেশের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি হতো দেশের বাইরেও। এই মিলকে ঘিরে কর্মসংস্থান হয় প্রায় ৫,০০০ মানুষের, ফলে পরিবর্তন হয় এলাকার আর্থসামাজিক অবস্থার। কিন্তু দুর্নীতি আর আমলাতান্ত্রিক জটিলতা সহ নানা কারণে লোকসানের মুখে ২০৬০ সালে উৎপাদন বন্ধ হয় কারখানাটির। ২০১১ সালে শ্রমিক কর্মচারীদের আন্দোলনের কারণে জাতীয় জুট মিল নামকরণ করে পুনরায় চালু করা হয় মিলটি। তবে পাট ক্রয়ে নানা জটিলতা ও ঋণে জর্জরিত হয়ে ২০১৯ সালে মিলটি আবারও বন্ধ করে দেয় সরকার। কর্মহীন হয়ে পড়ে মিলে কর্মরত শ্রমিক কর্মচারীরা। চালু বন্ধ, এখন এই মিলে কত গর্ব ছিল, কি উৎসাহ ছিল। ৬৫-৬৬ টন উৎপাদন প্রতিদিন হতো। এখন মিলটা বন্ধ হয়ে যাওয়াতে আমরা বেকার হয়ে গেছি। যাতে মিলটা পুনরায় চালু হয় সেজন্য লোক যাতে বাঁচে। এই মিলটা যেন সর্বপ্রথম আগে চালু হয়, এটাই আমার সরকারের কাছে দাবি। পরবর্তীতে সরকার মিলটিকে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ২০ বছরের জন্য ভাড়া দিলে স্বল্প পরিসরে উৎপাদনে আসে মিলটি, কিন্তু ১ বছর যেতে না যেতেই আবারও বন্ধ হয়ে যায়। মিলটিকে পুনরায় চালুর দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছে শ্রমিকরা। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় মিলটি দ্রুত চালুর দাবি তাদের। ২৬টি যে জুট মিল আছে সেই ২৬টি জুট মিল জাতীয়ভাবে পুনরায় চালু করার জন্য, এবং সরকার আশ্বস্ত করেছে হয়তো ৫-৬টা মিল চালু করবে। যদি এই কওমি জুট মিল চালু হয় তাহলে আমাদের কৃষকরা উৎসাহিত হবে পাট উৎপাদন করতে, এবং আমাদের যে বেকারত্ব সেটাও দূর হবে। কর্তৃপক্ষ বলছে সারা দেশে কয়েকটি জুট মিল চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।
এরই ধারাবাহিকতায় বড় এই পাটকলটি দেখতে পারে আলোর মুখ, আশ্বাস মিল কর্মকর্তার। এই মিল যদি আবার নতুন করে চালু হয়, এলাকার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, এলাকায় মানে আর্থিক যে উন্নতির ফলে তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, এলাকায় শান্তি শৃঙ্খলা ভালো হবে। মিলটি পুনরায় চালু করে শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসী ও সংশ্লিষ্টদের। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধে আদালতের রায় প্রত্যাহার ও 12 দফা দাবিতে রবিবার সকালে প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে রিকশা, ভ্যান ও ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। একই সাথে রায় প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি। সকালে পুরনো পল্টনে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেয় সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক। এ সময় আদালতের রায় প্রত্যাহারের পাশাপাশি এই বাহনের চালকদের লাইসেন্স দেওয়ার দাবি জানান তিনি। এছাড়া সম্প্রতি ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলনে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান সংগঠনটি। সেই সাথে আন্দোলনে আটক ও গ্রেফতারকৃত চালকদের দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। যান্ত্রিক উৎকর্ষতার যুগে উন্নত বিশ্বে যখন পশু দিয়ে অতি পরিশ্রমের কাজ করাকে নিরুৎসাহিত করা হয়, যেখানে জীবিকার তাগিদে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ ভারবাহী পশুর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে, তাই রিকশার যান্ত্রিকীকরণ একটি আবশ্যিক মানবিক কর্তব্য। ইংরেজি দৈনিক নিউজ এইজের সম্পাদক নুরুল কবির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে তদন্ত করতে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে সিনিয়র সাংবাদিক নুরুল কবির অভিযোগ করেন, চলতি সপ্তাহে একটি সম্মেলনে যোগ দিতে বিদেশে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে হয়রানি করে। ফেরার পথেও একই ধরনের পরিস্থিতির শিকার হন তিনি। পোস্টে উল্লেখ করেন, দেশপ্রেমিক হওয়াটা দেশের গোয়েন্দা সংস্থার সন্দেহে থাকার বিষয়, কিন্তু সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, কোনো সাংবাদিককে হয়রানি বরদাস্ত করবে না অন্তর্বর্তী সরকার। ভোর থেকেই মাছ কেনাবেচায় ব্যস্ত বগুড়ার চাষি বাজারের আড়তদাররা। সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 টাকা কমেছে চাষের মাছের দাম, তবে কেজিতে 20 টাকা বেড়েছে দেশি মাছের দর। এ নিয়ে আরও জানাতে চাষি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। সেলিম, বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন? রাত্রি বগুড়ার এই চাষি বাজারে মাছের সরবরাহ অনেকটাই কমে গেছে। সপ্তাহখানেক আগেও যে পরিমাণ মাছ সরবরাহ করেছেন মাছ চাষিরা, সেই পরিমাণ মাছ কিন্তু এখন বাজারে নেই। এই পুকুরের মাছগুলো কমে গেছে। এর কারণ আড়তদাররা ঠিকভাবে বলতে পারেননি যে আসলে পুকুরের যে চাষের মাছ, এই মাছগুলো কমার কারণ কি। তবে এখানে যে বিক্রেতারা এসেছেন, মাছ চাষিরা এসেছেন, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা বরাবরই যেটি জানান যে মাছের খাবারের দাম এবং মাছ চাষের যে আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলো প্রয়োজন হয় সব কিছুরই দাম বৃদ্ধি, যে কারণে মাছের দাম তাদের বাড়তি দামে বিক্রি করতে হয়। আর এই সময় পুকুরে মাছ রয়েছে কিন্তু সেই মাছগুলো তুলছেন না মাছ চাষিরা। এর কারণ বলছেন তারা যে মাসের একেবারে শেষের দিকে মাছের দাম এবং চাহিদা কিছুটা কম থাকে, যে কারণে তারা এই কম মূল্যে মাছ বিক্রি করবেন না বলে এই সময় চাষের মাছগুলো তোলা হচ্ছে না। আজকে এই বাজারে রুই মাছ বিক্রি হচ্ছে, 1 কেজি ওজনের যে রুই মাছ সেটি 250 টাকা বিক্রি হচ্ছে, কাতলা 380 টাকা, মৃগেল 220 থেকে 250 টাকা, যেটি প্রতিটি মাছই সপ্তাহখানেক আগে কিছুটা কম ছিল। আর ষাটি মাছ, বড় ষাটি, ছোট ষাটি, ট্যাংরা, শিং, এসব যে দেশীয় মাছগুলো, এগুলোর কথা যদি বলি, যে বর্ষায় যে পানি হয়, বর্ষার পানি শরতেও থাকে, তবে হেমন্তে সেটি কমতে শুরু করে। আর যখন পানি কমতে শুরু করে তখন দেশীয় যে মাছগুলো নদী নালা খাল বিল থেকে এই মাছগুলো ধরা পড়তে শুরু করে। আর এখন বাজারে ভরপুর থাকার কথা সেই দেশীয় ছোট মাছগুলো, সেই মাছগুলো কিন্তু এখন বাজারে ওঠেনি। এর কারণ ব্যবসায়ীরা তারা বলছেন যে এবছর আবহাওয়া এখন খুব একটা ভালো না, যে কারণে মাছ ধরা পড়ছে না। তাছাড়া ফসলি জমিতে কীটনাশক দেয়া
সব মিলিয়ে দেশীয় মাছের যে উৎপাদন নদী নালা খাল বিলগুলোতেই আসলে এই মাছগুলো ধরা পড়ছে কম। আর সপ্তাহখানেক আগে যে দামে বিক্রি হয়েছে তার চেয়ে কেজি প্রতি প্রায় 20 থেকে 30 টাকা দাম বেড়েছে দেশীয় মাছের। এই ছিল আমার কাছে বগুড়ার চাষি বাজার থেকে সবশেষ খবর। রাত্রি। বগুড়ার মাছ বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব সেলিম। মেহেরপুরে জনপ্রিয় হয়ে উঠেছে চায়না, দার্জিলিং, মাল্টা ও কমলা চাষ, যাতে স্বাবলম্বী হতে শুরু করেছেন অনেকে। চলতি বছর জেলার ৭৬ হেক্টর জমিতে চাষ হয়েছে এসব ফল, যেখান থেকে ২,৪৩২ টন ফল পাওয়ার আশা কৃষি বিভাগের, যার আনুমানিক বাজার মূল্য ২০ কোটি টাকা। মোজাহিদ আল মুন্নার তথ্য ছবিতে দেখুন বাকিটা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী ছোট্ট জেলা মেহেরপুর। ভৌগোলিক কারণে বৈচিত্র্যময় ফল ফসল আবাদের জন্য বেশ খ্যাতি রয়েছে এই জেলার। এছাড়াও জেলায় জনপ্রিয় হয়ে উঠছে চায়না ও দার্জিলিং জাতের কমলা আর মাল্টা আবাদ। কৃষকরা জানান, প্রতি বিঘা জমিতে ৮০ থেকে ১০০ গাছ রোপণ থেকে ফল উৎপাদন পর্যন্ত খরচ ৪৫ থেকে ৫০ হাজার টাকা, যেখান থেকে ফলন পাওয়া যায় ১০০ মণ পর্যন্ত। বাজারে প্রতি মণ কমলা ৩৬০০ থেকে ৪,০০০ টাকা আর মাল্টা বিক্রি হয় ১৮০০ থেকে ২২০০ টাকা পর্যন্ত। ৬ বিঘা মাল্টা আছে। প্রথম ২ বছর পর গত বছর প্রথম ধরছিল, মোটামুটি খরচটা কভার হয়েছে। এবছর আশা করি লাভের মুখ দেখব। আমাদের গাছের বয়স ৩ বছর প্লাস। এই বয়সে আমরা গাছে কমলা পাচ্ছি ১.৫ মণ প্লাস। ১ বিঘা জমিতে নিম্ন ৩ লাখ ৪ লাখ করে আছে টাকা হয়। স্বল্প খরচে ভালো লাভ পাওয়ায় মাল্টা ও কমলা আবাদে ঝুঁকছেন এ অঞ্চলের মানুষ। সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান। মেহেরপুর থেকে মালটা নিয়ে ঢাকা বাদামতলিতে দিই। সারা দেশেই আমাদের মেহেরপুরের জেলা মালটা অনেক জেলাতেই যায়। প্রতি বিঘায় খরচ হচ্ছে আপনার জমি লিজ আছে, ২০ খরচ আছে, লেবার খরচ আছে, এভারেজ ৫০,০০০ টাকা খরচ আসবে। সঠিকভাবে যদি আমরা চাষ করতে পারি, অবশ্যই ইনশাআল্লাহ আমরা চাষ করতে সফল হব আর এবং রপ্তানি করতে পারবো বিদেশে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে চলতি মৌসুমে জেলায় ৭৬ হেক্টর জমিতে মাল্টা ও কমলা আবাদ হয়েছে, যেখান থেকে অন্তত ২০ কোটি টাকার ফল বিক্রির আশা তাদের। ফল শেষ হওয়ার সাথে সাথে যেন আমরা সেইভাবে পরিচর্যা গাছের ডালগুলো সুন্দর করে ছেটে এবং যে কীটনাশক স্প্রে করে যদি আমরা যে আবার সার দিয়ে দিতে পারি, আগামী বছরের জন্য যেন আবার ফলন ভালো হবে। আমরা এই বাড়ি মালটা একের চাষের সম্প্রসারণের জন্য পরামর্শ দিচ্ছি, কারণ আমাদের এই যে বাহিরের যে মালটাটা সেটা দামি। আমরা দেশীয় ফলের উৎপাদন করে যদি বৈদেশিক মধ্যে সাশ্রয় করতে পারি, সেক্ষেত্রে আমাদের বাড়ি মালটা একটা অনন্য জাত। বিদেশি ফল মাল্টা ও কমলার উৎপাদন বাড়াতে পারলে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি আমদানি নির্ভরতা কমবে বলে আশা সংশ্লিষ্টদের। এখন মেহেরপুর। দখল দূষণে হারিয়ে যাচ্ছে টাঙ্গাইলের প্রবাহমান খালগুলো। পরিবেশ আইনবিদ সমিতি বলছে, প্রশাসনের ব্যর্থতার কারণেই বিপর্যয় ঘটছে পরিবেশের। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালগুলো পুনর্খনন করে সচল করার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। বিস্তারিত কাউসার আহমেদের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন শোভন দাস। টাঙ্গাইল পৌরসভার ১৪টি ওয়ার্ডে ২৭টি খাল রয়েছে। এর মধ্যে কাগমারা বেলকুচি রোড হতে জালাল পণ্ডিতের বাড়ি পর্যন্ত একটি খাল, মুন্সিপাড়া মসজিদ হতে প্রাইমারি স্কুল পর্যন্ত একটি ও সাবালিয়া বটতলা থেকে সদর হাসপাতাল হয়ে বয়ে যাওয়া কোদালিয়া খালটির অস্তিত্ব বিলীন হয়ে গেছে। বাকি খালগুলো অবৈধ দখল ও দূষণের শিকার। একসময় প্রবাহমান খরস্রোতা খালের জানান দিচ্ছে টাঙ্গাইল শহরের সাবালিয়া বটতলা এলাকায় দাঁড়িয়ে থাকা কালভার্টটি। দক্ষিণ পাশে সীমানা প্রাচীর সহ সড়ক নির্মাণ এবং উত্তর পাশে ভবন নির্মাণ করায় খাল হারিয়েছে তার অস্তিত্ব। খালের মাঝখানে চায়ের দোকান করা ষাটোর্ধ্ব মকবুল হোসেনও অকপটে স্বীকার করলেন খাল দখলের কথা। খাল ছিল আগে মাঝে মাছ মাছে গোসল করছে, পানি গেছে, ২৭টা খালের মধ্যে এখন খাল খুঁজে পাওয়া যাবে না, খুবই কম আছে, কোনোটা আংশিক আছে। খালের মধ্যে রাস্তা করে নিয়েছে, বা খালেও ড্রেনও করে নিয়েছে। স্থানীয়দের দাবি, খালগুলো উদ্ধারের পরিবর্তে অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করেছে পৌরসভা। এতে পরিবেশের বিপর্যয়ের পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। প্রশাসনের এমন গাফিলতিতে হারিয়ে যেতে বসেছে শহরের প্রায় সবকটি খাল। পরিবেশ আইনবিদ সমিতি বলছে, প্রশাসনের ব্যর্থতার কারণেই খালগুলো অবৈধ দখল ও দূষণে ভরে গেছে। ড্রেন যেভাবে করার কথা সেভাবে ড্রেন করে নাই,
আর ড্রেনের ছাদও নাই, নিচু হয়েছে। বডিতে প্রচুর ময়লা আবর্জনা জমে গেছে, পাশাপাশি পানি প্রবাহিত বিঘ্নিত হচ্ছে। এই ড্রেনটা আসলে মূলত না করলেই ভালো হইতো। খাল যেটা ছিল সেটা যে সংস্কার করতো। টাঙ্গাইলের সেন্ট্রাল ড্রেন যেটা বানাইছে ওটা তো একটা খাল ছিল, শ্যামা খাল। এই শ্যামা খালটাকে তো একবারেই ধ্বংস করে দিয়েছে ড্রেন বানিয়ে এবং পরিবেশের বিপর্যয় ঘটাইছে। একবারে ভরাট হয়ে গেছে বা ড্রেনের যে পরিণত হয়ে গেছে সেগুলোকে উদ্ধার করা একটা কঠিন ব্যাপার। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় খালগুলো উদ্ধারের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা, আর খালগুলো পুনঃখনন করে সচল করার আশ্বাস জেলা প্রশাসনের। এই ন্যাচারাল বা প্রাকৃতিক ড্রেনেজ সিস্টেম বন্ধ হওয়ার কারণে আমাদের জলাভূমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের ড্রেনেজ সিস্টেম ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভূমির যে গঠন, ভূমির যে প্রকৃতি সেগুলোও পরিবর্তন হয়ে গেছে এবং এটা মানব সভ্যতার জন্য সমস্যা। অনেকগুলো খাল আছে যেগুলো ভরাট হয়ে গেছে অথবা দখল হয়ে গেছে, সেই ভরাটকৃত খালগুলোকে পুনঃখনন করে আবার স্বাভাবিক অবস্থা ফিরে আনা এবং যে সকল খালগুলো অবৈধভাবে দখল হয়ে গেছে সেগুলো আমরা পুনরুদ্ধার করব। গত 2 যুগে উদ্ধারের পরিবর্তে টাঙ্গাইল পৌরসভা শহরের ঐতিহ্যবাহী শ্যামাবাবুর খালের ওপর 3টি মার্কেট নির্মাণ করেছে। এখন টাঙ্গাইল গেল 3 বছরে বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চল বেড়ে গেছে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদন বলছে, সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতিতে তো চাপ পড়েছেই, সেই সঙ্গে বাড়ছে খাদ্যে অনিশ্চয়তা। বর্তমানে পৃথিবীর 61 লাখ স্কয়ার কিলোমিটার ভূখণ্ড সংঘাতে বিপর্যস্ত। এই আয়তন ভারতের মোট ভূখণ্ডের দ্বিগুণ। ইউক্রেন, মধ্যপ্রাচ্য, মিয়ানমার আর আফ্রিকার বিভিন্ন দেশে চলমান সহিংসতা পুরো দশক জুড়ে বাড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। করোনা মহামারীর পর থেকে বিশ্ব পরিমণ্ডলে একেবারেই বিনষ্ট হয়েছে শান্তি। মহামারী ক্ষত কাটতে না কাটতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধে মূল্যস্ফীতি চরমে। এরপর মাথাচাড়া দিয়ে উঠল মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে বিরোধীদের সংঘাত। সবশেষ গাজা আর লেবাননে ইসরায়েলি আগ্রাসন। এর মধ্যে আফ্রিকার মালি থেকে সোমালিয়ায় চরম সংঘাত তো লেগে আছে বছর জুড়েই। বাড়ছে বিশ্ব অর্থনীতি আর খাদ্য নিরাপত্তায় অনিশ্চয়তা। যুদ্ধ সংঘাত ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত কনফ্লিক্ট ইন্টেন্সিফাই ইন্ডেক্স সিআইআই বলছে, সংঘাতপূর্ণ এলাকার পরিমাণ 65% বেড়েছে গেল 3 বছরে, যেই ভূখণ্ড ভারতের মোট আয়তনের দ্বিগুণ। ইউক্রেন, মিয়ানমার, মধ্যপ্রাচ্য আর আফ্রিকার সাহেলে 2021 সাল থেকে ছড়িয়ে পড়েছে সংঘাত সহিংসতা। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত চলতে পারে পুরো 1 দশক। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে গমের বাজার ক্ষতিগ্রস্ত। মধ্যপ্রাচ্যে আগ্রাসনে লোহিত সাগরের জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে বেড়েছে খাদ্য অনিশ্চয়তা। মধ্যপ্রাচ্যে গম রপ্তানি পড়ে গেছে হুমকিতে। প্রতিবেদন অনুযায়ী দেশের অভ্যন্তরে কিংবা এক দেশ থেকে অন্য দেশের সংঘাতে 61 লাখ স্কয়ার কিলোমিটারের বেশি এলাকায় সংঘাতময় পরিস্থিতিতে আছে। প্রতিবেদন বলছে, 2021 সালে বিশ্বের মোট ভূখণ্ডের 2.8% এলাকা সংঘাতপূর্ণ ছিল। এখন তা পৌঁছেছে 4.6%। বিরোধের কারণে মানুষ মৃত্যুহার বেড়েছে 29%। ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সহ বিশ্বের অন্তত 21টি দেশ অনেক বেশি যুদ্ধ সংঘাতের ঝুঁকিতে রয়েছে। মালি থেকে সোমালিয়া পর্যন্ত আফ্রিকার সাহেল আর হর্ন অফ আফ্রিকায় গেল 3 বছরে সংঘাত দ্বিগুণ হয়ে গেছে। সুদান, বুর্কিনা ফাসো আর ইথিওপিয়ায় চরম আকারে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন বেসরকারি মানবাধিকার বিষয়ক সংস্থা বলছে, যুদ্ধ সংঘাতের প্রভাব পড়েছে ইউক্রেন, গাজা, সুদান, লেবানন সহ বিশ্বের 47 কোটি শিশুর ওপর। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শপথ গ্রহণের পর যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মাঠে নামবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এমন আলোচনা যখন বিশ্বের সব গণমাধ্যমে, ঠিক তখনই মেক্সিকো সীমান্তে বেড়েছে অভিবাসীদের ঢল। গেল শুক্রবার প্রাণের মায়া ত্যাগ করে মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্য থেকে একটি মালবাহী ট্রেনে উঠে পড়েন কয়েকশো অভিবাসী। জায়গা সংকুলান না হওয়ায় বাদ পড়েনি ট্রেনের ছাদ বা 2টি বগির সংযোগস্থল। সতীর্থ কর্মকারের প্রতিবেদনে বিস্তারিত। একটি ট্রেন কি শত শত অভিবাসন প্রত্যাশীর ভাগ্য বদলাতে পারে? শুক্রবার ইউএস মেক্সিকো সীমান্তগামী একটি কার্গো ট্রেনে অভিবাসীরা যেভাবে ওঠার চেষ্টা করছিলেন, তা দেখে মনে হবে এই ট্রেন মিস করলে হয়তো তাদের জীবন থেকেই হারিয়ে যাবে সুবর্ণ কোনো সুযোগ। উন্নত জীবন আর অর্থনৈতিক নিরাপত্তার আশায় কয়েক মাইল পাড়ি দিয়ে শুক্রবার মেক্সিকোর বন্দরনগরী কোয়ার্টজো কোয়ালকোসে জড়ো হয়েছেন হাজারো শরণার্থী। ভেরাক্রুজ রাজ্যের এই স্টেশনে বাবা মায়ের হাত ধরে এসেছে ছোট্ট শিশু। বিপদের তোয়াক্কা না করে অবলীলায় শিশুদের ট্রেনের ছাদে উঠিয়ে দিচ্ছেন অভিভাবকরা।
জীবনের ঝুঁকি নিয়ে যারা এই মালবাহী ট্রেনে ওঠার চেষ্টা করছেন তাদের কাছে দুর্ঘটনার চেয়ে বড় ভাবনার বিষয় অর্থনৈতিক মুক্তি। কারণ এর আগে এভাবে ট্রেনে চড়তে গিয়ে প্রাণ হারিয়েছেন বা পঙ্গু হয়েছেন এমন অভিবাসীর সংখ্যা কম নয়। তবুও উন্নত দেশে বসবাসের স্বপ্নে বিভোর এই অভিবাসীরা মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসে পাড়ি জমানোর আশা করেন। Siempre tienen más miedo de migración que de nadie. Te estás escondiendo por caminos donde no debes entrar de huida de migración. Entonces ellos dicen que están para salvaguardarte, pero en realidad te están empujando a lugares muy peligrosos y ahí es donde hay secuestros y hay todo lo que pasa. যুক্তরাষ্ট্রে প্রতি বছর পাড়ি জমানো অভিবাসীদের মধ্যে মেক্সিকো সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীর সংখ্যা সবচেয়ে বেশি। ইউএস মেক্সিকো দেয়াল নির্মাণ, স্মরণকালের সবচেয়ে কঠোর অভিবাসন নীতি কিংবা সর্বোচ্চ সংখ্যক অভিবাসীকে দেশে ফেরত পাঠানো, এমন নানা ঘোষণা দিয়ে নিজের অভিবাসন বিরোধী অবস্থান স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট পদে ট্রাম্পের শপথ গ্রহণ অর্থাৎ ২০ জানুয়ারির পর যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ করার বেআইনি পদ্ধতিটি আগের চেয়ে আরও অনেক বেশি কঠিন হতে পারে এমন আশঙ্কায় তড়িঘড়ি করেই সীমান্তে জড়ো হচ্ছেন অনেক অভিবাসী। আর ট্রাম্পের অভিবাসন নীতি জেনেও ভেনিজুয়েলা থেকে মেক্সিকোতে আসা অভিবাসীরা এখনও আস্থা রাখছেন ইউএস প্রেসিডেন্ট ইলেক্টের ওপর। Si él retoma la presidencia, igual tenemos una esperanza, estamos esperanzados de que igual él haga una excepción por nosotros los venezolanos y গেল সপ্তাহে ট্রুথ সোশ্যালে একটি পোস্টের মাধ্যমে ট্রাম্প নিশ্চিত করেন সীমান্ত পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে ন্যাশনাল ইমার্জেন্সি জারি করা হবে, নামানো হবে সেনাবাহিনী। বিশেষজ্ঞরা মনে করেন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে পাড়ি জমানোর চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে অভিবাসন প্রত্যাশীদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। স্মরণকালের অন্যতম ভয়াবহ দূষণে নাকাল হয়ে আগাছা না পুড়িয়ে বিকল্প পথ খুঁজছেন ভারতের কৃষকরা। এরই মধ্যে পরিবেশ বান্ধব উপায়ে কৃষিক্ষেত পরিষ্কারের পদ্ধতি বেছে নিয়েছেন পাঞ্জাবের একদল কৃষক। ক্ষেত প্রস্তুতে বিকল্প পদ্ধতিতে আগাছা নষ্টে সরকারের সাহায্য চান বাকিরা। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত কামাল। চলতি মাসে বায়ু দূষণে অপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ৩ সপ্তাহের বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকার শীর্ষে দেশ দুটির একাধিক শহর। শনিবারও ছিল না ব্যতিক্রম। इतने परेशान है ये आँखों में जाने किसी ने मिर्च डाल दी, ऐसे करके मिर्च लगती है आँखों में, आगे मिचती है, पानी चलता है आँखों में से। চলতি মাসে ভারতের রাজধানী দিল্লি এবং পাকিস্তানের দ্বিতীয় বৃহৎ শহর লাহোরে বায়ুমান সূচক ২০০০ পার হয়েছিল, যেখানে মানব স্বাস্থ্যের জন্য নিরাপদ সীমা সর্বোচ্চ ৩০০। বিষাক্ত বাতাস আর ধোঁয়াশার পুরো আস্তরে ঢেকে গিয়েছিল বিস্তীর্ণ অঞ্চল। বাতাসে ধাতব কণা PM2.5 এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল মানব দেহে সহনসীমার ১৫০ থেকে ২০০ গুণে। সব মিলিয়ে আক্ষরিক অর্থেই বিষাক্ত গ্যাস চেম্বারে রূপ নেয় মানুষের বসতি। তীব্র দূষণে শ্বাস প্রশ্বাসের জটিলতা সহ নানা রোগে অসুস্থ হয়ে হাসপাতালের দ্বারস্থ হন লাখো মানুষ। पॉल्यूशन बहुत ज़्यादा हो रहा है, धुआं हो रहा है, दिख भी नहीं ढंग से कुछ, और सांस में दिक्कत हो रही थी बहुत ज़्यादा, गले में दर्द हो रहा है, देखो आवाज़ दब रही है। দূষণ সারা বছর হলেও প্রতি শীতে ঘন কুয়াশা, কম তাপমাত্রা, বাতাস ভারী হওয়া ইত্যাদি কারণে তীব্র ধোঁয়াশায় ঢেকে যায় দুই দেশের বড় অংশ। যানবাহন ও কলকারখানার কার্বন নিঃসরণের পাশাপাশি ফসল উত্তোলন শেষে এ সময়ে খেতে আগাছা পোড়ানো ধোঁয়াকেও দূষণের বড় কারণ হিসেবে দায়ী করা হয়। The main contributor for this period is agriculture residue burning and vehicular emission. This agriculture residue burning is really it's an episodic thing, because after harvesting the farmers try to clean up their farms very fast and they find out the very easy way to burn it. প্রতিবেশী দুই দেশেই সমস্যা এক। দূষিত বাতাসের সবচেয়ে বিপাকে সীমান্তবর্তী পাঞ্জাব প্রদেশ। ভারতের রুটির ঝুড়ি খ্যাত পাঞ্জাব ও হরিয়ানা প্রদেশে ধানের মৌসুম শেষে গমের বীজ বপনের জন্য ক্ষেত প্রস্তুত করতে ২০ থেকে ২৫ দিন চলে আগাছা পোড়ানোর কাজ। তবে এবছর দূষণের ভয়াবহতায় গম রোপণে পরিবেশ বান্ধব পথ অবলম্বন করছেন পাঞ্জাবের অনেক কৃষক। इधर तो कल्टीवेट होके हुआ, ये मल्चिंग विधि है, इससे बीज को पानी लगाना पड़ता है, ऊपर से जो पराली है वो उसको हीट दे देगा, जब पराली का हीट आएगा तो बीज जर्मिनेट हो जाएगा और इसका खाद बनेगा।
কৃষকদের এ কাজে সাহায্য করছে একটি বেসরকারি সাহায্য সংস্থা। আগাছা পুড়িয়ে দূষণ বাড়ানোর পরিবর্তে পরিষ্কার ও পরিবেশ বান্ধব মালচিং পদ্ধতি বেছে নিতে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজ করছে সংস্থাটি। सभी जगह तो नहीं, अभी सभी किसान चाहते हैं कि छुटकारा हो जाए, आग कोई नहीं लगाना चाहता सर, लेकिन ये है कि जैसे सभी अभी ट्रायल चल रहे हैं तो जो लोग थोड़ा बहुत चेंज कर रहे हैं सर, वो तो इसमें मतलब सबसे बढ़िया तरीका है मल्चिंग। মাটির ওপরের অংশ থেকে চাষাবাদ করার পদ্ধতিকে বলা হয় মালচিং। এ পদ্ধতিতে মাটির ওপরে গাছের পাতা, ঘাস, ডালপালা, শস্যের আগাছা, খড় ইত্যাদি বিছিয়ে জমির আর্দ্রতা রক্ষা ও উর্বরতা বৃদ্ধি করা হয়। ট্র্যাক্টরের সঙ্গে আগাছা কাটা এবং বীজ বপনের যন্ত্র যোগ করে মালচিং পদ্ধতিতে কাজ করেন কৃষকরা। जो मल्चिंग वाला तरीका है उसकी बिजाई की अगर बात करें, मानो एक आदमी 2 एकड़ कर रहा था, वो 25 एकड़ तक चला गया है। एक गांव में 2 किसान इससे कर रहे थे, तो वहां पर अभी 20 किसान खड़े हुए हैं कि हमारा बिजाई कर दो, हमारा कर दो, लेकिन मशीन की अवेलेबिलिटी अभी इतनी नहीं है। খেতে আগাছা না পুড়িয়ে পরিষ্কার ও পরিবেশ বান্ধব পদ্ধতি অবলম্বন ব্যয়বহুল। এতে সরকারের কাছ থেকে আর্থিক সহযোগিতা দরকার বলে মত কৃষকদের। নুজহাত কামাল, এখন বিশ্ব। দ্বীপরাষ্ট্রসহ কয়েক ডজন উন্নয়নশীল দেশ COP29 সম্মেলনের জলবায়ু অর্থ সংক্রান্ত একটি বৈঠক থেকে বেরিয়ে গেছে। তারা অসন্তোষ জানিয়ে অতিরিক্ত আলোচনা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ধনী দেশগুলো জলবায়ু তহবিলে বছরে $300 বিলিয়ন সহায়তা দেওয়ার প্রস্তাব দেয়। তবে দ্বীপরাষ্ট্র ও দরিদ্র দেশগুলোর অভিযোগ, তাদের স্বার্থ, সমস্যা ও অর্থনৈতিক সহায়তাকে উপেক্ষা করা হয়েছে। তাই এসব দেশের মতামত প্রতিফলিত না হওয়া পর্যন্ত সভায় যোগদানে বিরত থাকবে তারা। স্বল্পোন্নত দেশগুলোর চেয়ার ইভান্স ডেভি নজওয়ারের আশা, অর্থ সংক্রান্ত আলোচনা পুনর্বিবেচনা করবে এবং তাদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। এদিকে উন্নত দেশগুলো বলছে, এভাবে সম্মেলন ছেড়ে চলে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হবে। শ্রীলঙ্কার জন্য $290 কোটি সহায়তা প্যাকেজের তৃতীয় কিস্তি অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এর মাধ্যমে দেশটি আরও $30 কোটি 30 লাখ ঋণ পেতে যাচ্ছে। তবে দক্ষিণ এশিয়ার লঙ্কান অর্থনীতি দুর্বল রয়ে গেছে বলে সতর্ক করেছে সংস্থাটি। বিস্তারিত জানাচ্ছেন তানফির জনি। 7 দশকেরও বেশি সময়ের মধ্যে 2022 সালে মারাত্মক আর্থিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। গত বছরের মার্চে IMF-এর সহায়তা প্যাকেজে কিছুটা স্বস্তি আসে লঙ্কান অর্থনীতিতে। তবে ঋণ পুনর্গঠনে আরও পদক্ষেপ প্রয়োজন দেশটির। শ্রীলঙ্কার জন্য $290 কোটি সহায়তার তৃতীয় পর্যালোচনা অনুমোদন করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এক বিবৃতিতে IMF জানায়, শ্রীলঙ্কাকে $1250 কোটি বন্ড হোল্ডার ঋণ পুনর্গঠন করতে হবে। এছাড়া জাপান, চীন ও ভারতের মতো ঋণদাতাদের সঙ্গে $1000 কোটি ঋণ পুনর্গঠন সম্পন্ন করলেই কেবল প্রকল্পটি এগিয়ে নেওয়া সম্ভব। বিবৃতিতে বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি আরও জানায়, লঙ্কান অর্থনীতিতে পুনরুদ্ধারের লক্ষণ দেখা যাচ্ছে। এখন পর্যন্ত শ্রীলঙ্কাকে মোট $130 কোটি সহায়তা দেওয়া হচ্ছে। কর রাজস্ব বাড়ানোর লক্ষ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার চালিয়ে যেতে হবে শ্রীলঙ্কাকে। I would like to note that the new government's commitment to the program objectives has enhanced confidence and ensures policy continuity. Sustaining the reform momentum is critical to safeguarding the hard-won gains of the program. দক্ষিণ এশিয়ায় দেশটির অর্থনীতি এখনও ঝুঁকির মুখে রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি। যদিও তাদের পূর্বাভাস, আগামী বছরে শ্রীলঙ্কার জিডিপি প্রবৃদ্ধি হবে 2.3%। বিশ্বব্যাংকের পূর্বাভাস, আগামী 3 বছরে শ্রীলঙ্কার অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে 4.4%। অগ্রাধিকার ও লক্ষ্য অর্জনের জন্য একটি প্যাকেজ নিয়ে লঙ্কান সরকারের সঙ্গে একমত হয়েছে IMF। যথাযথ প্রক্রিয়া শেষে সহায়তা প্যাকেজের চতুর্থ পর্যালোচনা শুরু হবে। তানভীর জনি, এখন বিশ্ব। ওয়েস্ট ইন্ডিজে প্রথমবার টেস্টের নেতৃত্ব দেওয়া মেহেদী মিরাজের পাশে দাঁড়াচ্ছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। জানিয়েছেন, সাবেক অধিনায়ক হিসেবে যে কোনো পরামর্শ দিতে প্রস্তুত তিনি। এদিকে আসন্ন IPL-এ সুযোগ পাওয়া ক্রিকেটারদের ছাড়পত্রের নিশ্চয়তা দিয়েছে বিসিবি প্রধান।
যদি আমার এক্সপিরিয়েন্স তারা শেয়ার করতে চায় বা ইউনো ইফ দে ওয়ান্ট টু নো সামথিং, তাহলে তো এই হেল্পটা তো আমি করবো। আমি তখন তার প্রেসিডেন্ট থাকবো না, আল বি এ বোর্ড, বলবো কি ফর্মার ক্যাপ্টেন, চিফ সিলেক্টর, যে আমার যে মেধারা আছে যাদের আমি, আর আমার মানে ইনপুটের ধরনটা হচ্ছিল গিয়ে জাস্ট চিন্তার আরেকটু জায়গাটা খুলে দেয়া। যদি ওরা চান্স পায়, এটা তো একটা বিরাট এক্সপোজার দেশের জন্য। সো যদি কোনো দেশের কমিটমেন্ট, অত কমিটমেন্ট না থাকে, তাহলে আমি এটা স্বাগতই জানাবো খেলা যারা খেলতে চান্স পাবে আর কি। বাট অ্যাট দ্য সেম টাইম আপনার এটা দেশের জিটিটা মাথায় রাখতে হবে। শেষ করছি এখন সকাল, তার আগে শিরোনামগুলো আরও একবার। জলবায়ু ঋণের বেশিরভাগই অপরিকল্পিত ব্যয়, বাড়ছে মাথাপিছু দেনা। সঠিক ব্যবহারের আশ্বাস পরিবেশ উপদেষ্টার। কয়েক দফা বন্যায় সুনামগঞ্জের পর্যটন শিল্পে ধস, সংকটে স্থানীয় অর্থনীতি, শীত মৌসুমে ঘুরে দাঁড়ানোর আশা। তাজরিন ফ্যাশনের অগ্নি দুর্ঘটনার ভয়াল দিন আজ, এক যুগেও পুনর্বাসিত না হয় আক্ষেপ বহু আহতদের। যারা মরে গেছে এরাই ভালো কাম করছে, আর আমরা যে বাইসা আছি এরা দেহটা শেষ আমাদের। তো গার্মেন্টস চালু করলে চালু করুক, নাহলে আমাদের পুনর্বাসন বানায় দেয়। এবং গ্রিপসের শতকে প্রথম ইনিংসে 450 রানের পাহাড় উইন্ডিজদের, 40 রান তুলতেই 2 উইকেট খরচ বাংলাদেশের। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।